প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ও সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনের সংবাদপত্রের প্রধান প্রধান খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি, বিশ্লেষণ করে থাকি। আমাদের সাথে আজ আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর হাফিজুর রহমান কার্জন। আপনাকে বাংলা ভিশন স্টুডিওতে এবং আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করার আগে চলুন দেখে আসি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম: বিশ্ববাজারে পণ্যের দরপতন, বাংলাদেশের সুফল কম, ডিমের ডজন 150 টাকা। আরেকটি শিরোনাম: পাথর লুটে জড়িত 42 নেতা ব্যবসায়ী, লুটপাটি স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি নিষ্ক্রিয়তা ও সহযোগিতা ছিল বলছে দুদক। তাদের আরেকটি শিরোনাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে 48 জন প্রতিদ্বন্দ্বী, 509টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই বাছাই 47টি মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়। এরপরে জানাবো আমার দেশের সংবাদ শিরোনাম: শুক্ররঞ্জন বালির উপর ভয়াবহ নির্যাতন, ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর মামলার সাক্ষীর অভিযোগ। স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 32 জন আসামি। শরীরের বাচ্চা তোকেই তো আমরা খুঁজছি বলে ট্রাইব্যুনালের গেট থেকে সাদা পোশাকের পুলিশ উঠিয়ে নেয়। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে বৈদ্যুতিক শক দেয়নি। তাদের আরেকটি শিরোনাম: শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল আওয়ামী দোসররা, 16 বছর পর সাগরুনের ছেলের হাতে পূর্বাচলের প্লট। দৈনিক ইত্তেফাকের শিরোনাম: এনবিআর 2 ভাগ, প্রধান হবেন যোগ্যতার ভিত্তিতে। উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের সংশোধনী অনুমোদন। বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা দেখা যাচ্ছে বলেছেন তারেক রহমান। আরেকটি শিরোনাম: ঢাকা ও সিটি কলেজ সংঘর্ষ, শিক্ষার্থী পুলিশ সহ আহত 10। এক বছরে 121 বার সংঘর্ষ। দৈনিক সমকালের শিরোনাম: দ্বিপক্ষীয় সম্পর্কে বড় পরিবর্তনে আশা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ঢাকায়, পররাষ্ট্রমন্ত্রী আসছেন আগামীকাল। 6-7টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি। তাদের আরেকটি শিরোনাম: স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও জড়িত, সাদা পাথর নিয়ে দুদকের প্রতিবেদন। যুগান্তরের শিরোনাম: ডাকসু নির্বাচন কেন্দ্র করে সরগরম ক্যাম্পাস। আরেকটি শিরোনাম: রাজস্ব খাতের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞরা। আরেকটি শিরোনাম হচ্ছে নির্বাচনী জোট গঠনের চেষ্টা জামায়াত, অধিকাংশ ইসলামী দলের না। দৈনিক ইনকিলাবের শিরোনাম: আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য ভারত, জিয়াউর রহমান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস, দিল্লির অপরাধী লালন পালন। যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসার্ট নিউজে নিবন্ধ: ফেব্রুয়ারিতে নির্বাচন, পরবর্তী সরকারে কোনো পদে থাকব না বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মানবজমিনের শিরোনাম: জুলাই সনদ কমিশনের সামনে যে চ্যালেঞ্জ। আরেকটি শিরোনাম: ইসিকে যা বলেছে জামায়াত, এক প্রকৌশলে যত সম্পদ। দুর্নীতি নিয়ে এই শিরোনামটি। কালের কণ্ঠের শিরোনাম: সিলেটে পাথর লুটে 52 ব্যক্তি ও সংস্থা জড়িত। আরেকটি শিরোনাম: 5 কোম্পানি পেটে 5,492 কোটি, গ্রাহকের বীমা দাবি 13,05,451টি অপরিশোধিত। দৈনিক কালবেলা: নির্বাচনে জনমনে নানা প্রশ্ন, সংশয়, হিন্দু সম্প্রদায়ের সমর্থন চাইলেন তারেক রহমান। এখনও অধরা সুউচ্চ ভবন, ঠাঁই জীর্ণ কুটিরেই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: ডাকসু নির্বাচনে ভোটের লড়াইয়ে 509 প্রার্থী। তাদের আরেকটি মন্তব্য কলাম: সবার আগে দেশ। দেশ রূপান্তরের শিরোনাম: ডাকসু নির্বাচন নিয়ে বড় ফ্যাক্টর ছাত্রীদের ভোট। আর একটি শিরোনাম: ডেসার্ট নিউজ নিবন্ধ, পরের সরকারে কোনো পদে থাকব না, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যে নিবন্ধ লিখেছেন সেটির শিরোনাম। দৈনিক নয়া দিগন্তের শিরোনাম: সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দেয়া, গুম করে আমাকে, ট্রাইব্যুনালে শুক্ররঞ্জন বালির অভিযোগ। বণিক বার্তার শিরোনাম: স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বড় ঝুঁকি একটি খাতের উপর রপ্তানি নির্ভরতা, ট্যারিফ ও এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন। দ্য ডেইলি স্টার:
তাদের শিরোনাম ডাকসু পোলস হিস্ট্রি রিটেন উইথ রেকর্ড নাম্বার অফ উইমেন ক্যান্ডিডেটস। আরেকটি শিরোনাম 462 ক্যান্ডিডেটস ক্লিয়ার ফর ডাকসু, 1108 ফর হল পোলস, ডিফাইং আউটক্রাই ইসরায়েল স্টার্টস গাজা সিটি অফেন্সিভ। এবং সর্বশেষ আমি যে শিরোনামটি পড়ব সেটি হচ্ছে নিউ এজের NBR officials to get 2 revenue divisions, cabinet approves amendment to ordinance. Side this witness Bali, Sheikh Hasina, 31 others. সব পত্রিকারই শিরোনাম পড়ব। এবার আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমি স্যারের কাছে জানতে চাইব, আমরা মোটামুটি সব কাগজেই দেখলাম যে ডাকসুর নির্বাচন হচ্ছে এবং ডাকসুর নির্বাচনে এখন পর্যন্ত সবচেয়ে প্রার্থী বেশি ভিপি পদে, যেটি প্রথম আলোর শিরোনামে উঠে এসেছে, এবং অন্যান্য পদে তো আছেই। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। তো আগের নির্বাচন এবং এই নির্বাচন সব মিলে কেমন হচ্ছে এবারের নির্বাচন? মানে বিষয়টা হচ্ছে যে ডাকসুর কথা বলতে গেলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ চলে আসবে। এখন এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে এবং সেটা ছিল ব্রিটিশ আমল, তারপরে আপনার পাকিস্তান আমল, তারপরে বাংলাদেশ। সুতরাং এইটার কিন্তু বাংলাদেশের চেয়েও অনেক প্রাচীন একটা বিশ্ববিদ্যালয়। এটা 3টা সময়ের সাক্ষী। এবং এই বিশ্ববিদ্যালয়ের আপনার মানে একটা বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, তার মূল কাজ হচ্ছে টিচিং এবং রিসার্চ, শিক্ষা এবং গবেষণা। কিন্তু এইটার বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন একটা সময় ছিল পূর্ববঙ্গ, তারপরে পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশ। এবং এই যে আপনার পূর্ববঙ্গ এখনকার বাংলাদেশ, এটা একটা সময় ছিল অনেক পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী। এবং 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, তো বঙ্গভঙ্গ কলকাতার যে আন্দোলন, কলকাতা ভিত্তিক যে ব্যাপক আন্দোলন, সেটারও সমালোচনা আছে। 2011 সালে বঙ্গভঙ্গ হয়ে যায় এবং তার কম্পেনসেশন হিসেবে ব্রিটিশ সরকার এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করে। এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রথম 50 বছর, মানে 1921 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে 71 সাল আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত এইটার মান বেশ ভালো ছিল, এটা জাতীয় আন্তর্জাতিকভাবে। তা আনফর্চুনেটলি আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করার পর থেকেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এবং আমি খুবই হতাশ একজন শিক্ষক হিসেবে। অনেক কারণ আছে। আমি মানে এখন খুবই হতাশ যে এইটাকে আদৌ বিশ্ববিদ্যালয় বলা যাবে কি না। হ্যাঁ, এখন এটা যে পর্যায়ে চলে এসছে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের যে মূল বিষয়টা যে আপনি পড়াশোনা হবে, গবেষণা হবে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা মুক্ত চিন্তা এবং জেনারেশন অফ নিউ নলেজ, এই জায়গাটা কিন্তু আরও 10-12 গত 20-25 বছর ধরেই, বিশেষ করে গত 10 বছরে মুক্ত চিন্তার জায়গাটা কিন্তু নষ্ট হয়েছে। স্যার, এর দায় কি শুধু মানে যারা সরকার তাদের, এটা সবারই দায়। এবং সবচেয়ে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। কিন্তু মূল দায়টা আমি বলবো যে সরকারের, এবং এখানে যে লেজুর বৃত্তির ছাত্র এবং শিক্ষক রাজনীতি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আদর্শিক রাজনীতি, এই জায়গায় একটা কনফিউশন হয় যে রাজনীতি বন্ধের পক্ষে না। আমি বলছি যে রাজনীতি যেটা হবে আদর্শিক রাজনীতি, এটা লেজুর বৃত্তির রাজনীতি হবে না। যে অমুক দলের ক্ষমতায় আছে, সুতরাং ওই দলের একটা লেজুর সংগঠন থাকবে, সেখান থেকে সব ভিসি প্রভিসি সবাই হচ্ছেন, হ্যাঁ, যার ফলে আপনার শিক্ষা এবং গবেষণাটা এটা সেকেন্ডারি হয়ে যাচ্ছে, রাজনীতিটা প্রধান হয়ে যাচ্ছে। এবং সেই রাজনীতিটা খুব ভালো রাজনীতি না। কারণ আমরা 60-এর দশকে, 70-এর দশকে না, 50-60-এর দশকে যে রাজনীতি দেখেছি, যে আপনার একটা জাতীয়তাবাদী আন্দোলন, একটা শিক্ষাকে কি করে আমরা আরও বেশি মানসম্পন্ন করব, জাতিসত্তার বিকাশ, হ্যাঁ, তারপরে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, পাকিস্তানি বৈষম্য। কিন্তু সেইটা ধরেন যে মানে এই বিশ্ববিদ্যালয়টা এত বেশি রাজনীতিকরণ হয়েছে, মানে আমি বলছি নেতিবাচক অর্থে। কারণ এটা কি পৃথিবীর সারা পৃথিবীতেই তখন একটা সুদূর লক্ষ্য ছিল, দেশকে স্বাধীন করতে হবে, যে বৈষম্য হচ্ছিল পাকিস্তানের সাথে, সেই বৈষম্যগুলো দূর করতে হবে। সেই সুদূর লক্ষ্যকে বা বড় লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষকদের মধ্যে এক ধরনের ঐক্য ছিল, এবং তাদের মধ্যে যে লেজুর ভিত্তিক যে রাজনীতির কথা বলেন সেটা ছিল না। আসলে কি বিষয়টা ওই রকম? আর আপনি যে বলছেন যে সরকার দায়ী, এখন তো আমরা দেখি যে শিক্ষকরাই আরও আগ বাড়িয়ে তারা বিভিন্ন পজিশনে যাওয়ার জন্য এই যে লেজুর ভিত্তির কথা যেটি বলছেন আপনি, বিষয়টা কি সেরকম না?
দুই পক্ষই দায়ী। কারণ বিষয়টা হচ্ছে যে আপনি যারা সরকার এবং পলিসি মেকার, আপনি ধরেন যে এতদিন এই নতুন সরকার, অন্তর্বর্তী সরকার, তারা এসে কিন্তু একটা গুণগত পরিবর্তনের কথা বলতে পারতেন। হ্যাঁ, বরং তারা শিক্ষা নিয়ে কোনো কমিশন করেন নাই এবং কিছু ছাত্রকে তারা তাদের দিয়ে দল করিয়েছেন। দল করিয়ে দেশের ভিতরে এমন একটা নৈরাজ্য, অস্থিতিশীলতা তৈরি করেছেন, মানে এইটা অন্তত প্রধান উপদেষ্টার কাছে আমার প্রত্যাশা ছিল না। এবং সেটা আমাদের যারা সুশীল সমাজের কিংবা যারা ধরেন শিক্ষক, তারপর যারা সচেতন নাগরিক, তারা বলেছেন যে আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, আপনারা পড়াশোনায় ফিরে যান, আবার নিজেদের প্রস্তুত করেন, ভবিষ্যতের বাংলাদেশ তা আপনারাই চালাবেন। হ্যাঁ, তো এই যে আমি দুই পক্ষকেই দোষ দিচ্ছি, কারণ দুই পক্ষকে দোষ দিচ্ছি কেন, যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে এবং শিক্ষক রাজনীতি দুটো আমাদের এত ক্ষতি করছে। কারণ বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কিন্তু আপনার পড়াশোনা এবং গবেষণা, এবং আপনার মূল কাজ হচ্ছে আপনি কোয়ালিটি গ্র্যাজুয়েট আপনি উৎপাদন করবেন। যে গ্র্যাজুয়েটরা আপনার বিসিএসে যাবে, যারা ব্যবসা করবে, যারা পুলিশে যাবে, যারা আপনার এন্টারপ্রেনার হবে, যারা বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসার সাথে যুক্ত হবে, প্রত্যেকটা সেক্টরে আপনার এডুকেশন হোক, ইকোনমি হোক, এগ্রিকালচার হোক, মানে একটা সামগ্রিকভাবে একটা দেশের, তা আপনি সেই কাজটা যদি বাদ দিয়ে আপনি এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মহোদয় তো বললেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতি বছর 10 লক্ষ যে গ্র্যাজুয়েট উৎপাদিত হয়, তারা বেরোয়, 4 লক্ষই আপনার, তার ভিতরে আপনার কত 4 লক্ষই চাকরি পায় না কিংবা আরও বেশি। তো এই পড়াশোনা দিয়ে আপনি কী করবেন? আপনার সবচেয়ে বড় যে জায়গা, এবং বিশ্ববিদ্যালয় হচ্ছে যে স্কুল কলেজে একটা পড়াশোনা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তা, নতুন যে জ্ঞান সেটার উৎপাদন। সেই জায়গাটা আপনি সারা পৃথিবীতে দেখেন, যে সমস্ত দেশ সামনের দিকে যাচ্ছে তারা সবচেয়ে বেশি ইনভেস্ট করতেছে শিক্ষায়, এবং তাদের একটা বড় মানে গুরুত্বের জায়গা হচ্ছে গবেষণা। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে আপনার ফরেন পলিসি কী হবে, আপনার ইকোনমিক পলিসি কী হবে, আপনার ল কীরকম হবে, আপনার প্রত্যেকটা জায়গাতে গভীর গবেষণা করে পলিসি ডিসিশনগুলো নেওয়া হয়। এবং সেইখানে আপনার সরকারের সাথে বিশ্ববিদ্যালয়ে একটা পার্টনারশিপ থাকে, প্রাইভেট সেক্টরের সাথেও। হ্যাঁ, করোনা ভাইরাস যখন হয়েছে, আপনি দেখেন পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের সাথে ওই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তারা কোলাবোরেশনে কিন্তু কাজ করেছে। হ্যাঁ, সুতরাং এইটা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে আপনার একটা হচ্ছে একদম জ্ঞানতাত্ত্বিক শিক্ষা গবেষণা, এবং তার সাথে সাথে আপনার সমাজ এবং রাষ্ট্রের নানা প্রয়োজন মেটানো, মানে এই জায়গাটাই, মানে যেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আমার গুরুত্ব দেওয়ার কথা, সেইখানেই কারো কোনো গুরুত্ব নেই। তাহলে কি ডাকসু নির্বাচন বা এই যে রাজনীতি নির্বাচন, এগুলো কি আপনি বলছেন যে গবেষণা, শিক্ষা, পরিবেশের বিরোধী বা বাধা সৃষ্টি করছে? না, ডাকসু নির্বাচনটা হওয়া উচিত নিয়মিত। ডাকসু নির্বাচনটা হওয়া উচিত নিয়মিত, এবং আমরা যদি লেজুর বৃত্তের ছাত্র রাজনীতি বাদ দিয়ে প্রতি বছর ডাকসুটা করতে পারতাম, সেইটা হতো আমাদের জন্য ভালো। এবং এই ডাকসু আপনার ধরেন যে 71 সাল পর্যন্ত একরকম প্রেক্ষাপট ছিল, এবং সেই পর্যন্ত আপনার জাতীয় রাজনীতির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট হলে মানে আমি সমস্যা কিছু দেখি না। কিন্তু বাংলাদেশটা হয়ে যাওয়ার পরে আপনার ছাত্রছাত্রীদের মূল কাজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একদম পড়াশোনা এবং গবেষণা, এবং এর বাইরে জাতীয় যখন বড় ধরনের ইস্যু হবে, বড় ধরনের কোনো আন্দোলন হবে, সেই আন্দোলনে অবশ্যই ছাত্ররা থাকবে, তাতে তো সমস্যার কিছু নাই। সারা পৃথিবীতেই বিশ্ববিদ্যালয় ধরেন যে ফিলিস্তিনে যে মানে গণহত্যা হচ্ছে, সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী আন্দোলন করতেছে, তাতে তো কোনো বাধা নাই। কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না একটা ছাত্র সংগঠন, সরকারি ছাত্র সংগঠন সেই 90-এর সাল থেকে যদি শুরু করেন, 91 সাল থেকে, যে সব সময় সরকারি ছাত্র সংগঠন তারা এখানে আপনার হলগুলো দখল করে রেখেছে, এবং তারা গণরুম করেছে, অমুক করেছে, তমুক, সবগুলো ছাত্র সংগঠন। কিন্তু সেই পরিবর্তনটা তো হয়েছে, আপনি যে বলেন যে গুণগত পরিবর্তন, না, সেই পরিবর্তন হয়নি। এখন তো হল ওইভাবে দখল, সেই পরিবর্তন তো হয়নি। কারণ আপনার যেটা অভিযোগ উঠছে যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা ছাত্র সংগঠন তারা কৌশলে হলগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে, এটা তো ব্যাপক সমালোচনার মুখে। আচ্ছা, হ্যাঁ, তাহলে পরে আপনার অ্যাপারেন্টলি একদম যে পরিস্থিতি ডেটোরিয়েট করেছিল সেখান থেকে কিছুটা উন্নয়ন হয়েছে। উচিত ছিল যে আপনার
কোনো ছাত্র সংগঠন না, এখন তো আপনার গুপ্ত 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 সংগঠন আপনার গুপ্ত কর্মকাণ্ড পরিচালনা করছে, সেটা নিয়ে তো প্রশ্ন উঠেছে। সেটা ঠেকাবেন কি করে? আমরা তো মানে আমি ব্যক্তিগতভাবে আদর্শিক রাজনীতির পক্ষে, এবং একটা সময় আমরা দেখেছি যে আমাদের যে নজির নাই তা কিন্তু না, 50 এবং 60-এর দশকে মানে পড়াশোনা করে ক্লাস করে তারপরে রাজনীতি করেছে ছাত্রছাত্রীরা। আপনি ওই সময়কার যারা ভিপি জিএইচ ছিলেন, মুজাহিদুল ইসলাম সেলিম, রাশেদ খান মেনন, তারপরে মাহমুদুর রহমান মান্না, তারপরে যে ডাকসুর মহিলা ভিপি যিনি মারা গেলেন, হ্যাঁ, তো তাদের সাথে আপনি কথা বলে, তাদের পরবর্তী জীবন তো বিতর্কের ঊর্ধ্বে না, বিশেষ করে সেইটা পরে, কিন্তু আমি বলছি যে তারা কিন্তু গত সরকারের স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে বলা হয়ে থাকে আর কি, এবং তারা এখন বিভিন্ন মামলা। আবার আপনি মেননের কথা বললে একরকম হবে, মান্নাবাইয়ের কথা বললে ভিন্ন রকম হবে, আবার মাহফুজা খানম আর এক রকম হবে, মতিয়া চৌধুরী অন্যরকম হবে, তাই না? আমি বলছি যে অ্যাজ এ হোল তারা মানে পড়াশোনা করে, পড়াশোনায় ভালো ছিলেন, টেক্সট ওইটা করে তারা রাজনীতিটা করতেন। এখন তো আপনার রাজনীতি যেটা হয়েছে যে পড়াশোনার সাথে এদের কোনো যোগ নাই। এখন বলতে স্যার এই 5 আগস্টের আগ পর্যন্ত পরিস্থিতি না, মানে গত প্রায় 10, 15, 20 বছর ধরে যে ধস নেমেছে, হ্যাঁ, কিংবা 90 সালের পর থেকে যে ধস নেমেছে সেইটার কথা বলছি, এবং সেটা এখন চূড়ান্ত পর্যায়ে মানে আমি বিশ্ববিদ্যালয়কে আদৌ বিশ্ববিদ্যালয় বলবো কিনা, কারণ আপনার পড়াশোনা বিদ্যালয়ে হচ্ছে, মহাবিদ্যালয় হচ্ছে, স্কুল কলেজেও হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় যে আপনার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানে ভিন্ন, তার মানদণ্ডগুলো কি? একটা মানদণ্ড হচ্ছে সেখানে একদম মুক্ত চিন্তা। আমরা এখন একটু অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। দৈনিক আমার দেশ সহ অন্যান্য পত্রিকা শিরোনাম করেছে, আমার দেশের শিরোনাম, সুখরঞ্জন বালির উপর ভয়াবহ নির্যাতন, গালি দিয়ে ট্রাইব্যুনাল গেট থেকে সাদা পোশাকে উঠিয়ে নেয়, এবং তিনি যে মামলা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সাবেক প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, প্রধান বিচারপতি সহ 32 জনকে আসামি করেছে। তো আমরা যে দেখি যে গত সরকার আমলে তারা যে যুদ্ধাপরাধীর বিচার করেছে, সেই ট্রাইব্যুনালে নানা ধরনের প্রশ্ন উঠেছে, এবং অনেক সাক্ষী নানা সোশ্যাল মিডিয়ায় তখন কথা বলেছে যে তাদেরকে পরবর্তীতে আর কি যে জোর করে তাদেরকে কথা বলানো হয়েছে। সুখরঞ্জন বালি, যিনি মৌলানা সাঈদীর মামলায় যিনি সাক্ষ্য দিতে চেয়েছিলেন সাঈদের পক্ষে, তো তাকে উঠিয়ে নেওয়ার অভিযোগ তিনি দায়ের করেছেন। এই বিষয়ে কি মানে কীভাবে মূল্যায়ন করবেন বিষয়টি? এই প্রশ্নটা তখনই উঠেছিল যখন ওই আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যখন ওই মামলাটা চলছিল, সুখরঞ্জন বালি, এটা তখন থেকে তাকে যে অপহরণ করে নিয়ে যায়, তখন থেকে কিন্তু এটা আলোচিত সমালোচিত। তো এই ধরনের ঘটনা হলে সেটা নিশ্চয়ই, আমি যেটা মনে করি যে উনি যদি কোনো মামলা দায়ের করে থাকেন সেটা তদন্ত করে আপনার সেটা বিচারটা হওয়াটা দরকার। তবে এই সূত্রে আরেকটা কথাও বলতে চাই যে আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল মানে এই 2-1টা ঘটনাকেই কিন্তু আপনার সবসময় মানে রেফার করা হয়, কিন্তু আমরা যে 2012 সাল থেকে আমরা মোটামুটি সুন্দর একটা বিচার করেছি, সেটা কিন্তু নানা অপপ্রচারের কারণে সেটা কিন্তু চাপা পড়ে যায়। আপনাকে মানে আপনি আমাকে প্রশ্ন করবেন কিনা, আপনাকে আমি প্রশ্ন করব যে এই বিচারটা হয়েছে 1971 সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছেন তাদের বিচারটা হয়েছে, বিচারটা সুষ্ঠু হয়েছে কিনা। এই তো এখন আপনি দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই যাদের বিচার হচ্ছে, কিছু কিছু আছে যে আপনি অপরাধ করেছেন কেউ দেখেনি, কিংবা একটা অপরাধ হয়েছে কেউ জানে না, কিন্তু 1971 সালে যে ঘটনাটা হয়েছে সেটা সারা বিশ্ব জানে যে এইখানে পাকিস্তান সেনাবাহিনী কি করেছে, এবং তাদের যে সহযোগী, বাংলাদেশি সহযোগী যারা আল বদর, আল শামস, তারা কি করেছে সেটা ওয়েল ডকুমেন্টেড। তারপরে আপনি যে বিচারটা হলো, সেই বিচারে আপনি সুষ্ঠু হয়েছে কিনা আপনি প্রশ্ন করবেন, যে বিচারটা স্বচ্ছতার সাথে হয়েছে কিনা, প্রকাশ্যে হয়েছে কিনা। যেমন স্কাইপে কেলেঙ্কারি, এটা আপনার আপনি প্রশ্ন করবেন যে মানে যে বিচারটা হয়েছে সেটা আপনার গোপনে হয়েছে কিনা, গোপনে হয় নাই। যে বিচারটা হয়েছে, যারা অভিযুক্ত ছিল তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে কিনা, হয়েছে। যাদের বিচার হয়েছে তাদের আইনজীবী নিয়োগের মানে যে অধিকার ছিল সেটা দেওয়া হয়েছে কিনা, তারপরে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, এবং প্রত্যেকটা জিনিস ডিউ প্রসেস অফ ল বলতে যেটা বোঝায়। হ্যাঁ, আপনি যেটা বলছেন এই ঘটনাটা সমালোচিত হয়েছে, আরও কিছু ঘটনার কথা বলা হয়, কিন্তু অ্যাজ এ হোল একটা বিচার অনেক বড় প্রক্রিয়া, এবং পৃথিবীতে কিন্তু আপনার যুদ্ধাপরাধ বিচার অনেক বিচার হয়েছে, এবং যেই বিচারের শুরুটা কিন্তু নুরেমবার্গ ট্রাইব্যুনাল থেকে
1945 সালে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রাইব্যুনাল, দ্যাট ওয়াজ দি ফার্স্ট ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর নুরেমবার্গ। সেই নুরেমবার্গ ট্রাইব্যুনালে বিচার করেছিলেন, বিচারপতি ছিলেন 4টা দেশের, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে যুক্তরাজ্য, তারপরে ফ্রান্স, জার্মান, এদের ছিল, এদের বিচারকরা ছিলেন। এবং সেই নুরেমবার্গ ট্রাইব্যুনাল আপনার 21 জন নাজি যে আপনার নেতা এবং মিলিটারি অফিসার, তাদেরকে আপনার মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এবং সেটারও সমালোচনা আছে। সমালোচনা থাকবে, কিন্তু সেখানে বিচারক আন্তর্জাতিক বা অন্যান্য দেশের ছিল। আমাদের এখানে বিচারক তো নিজের দেশে, সবকিছুই নিজ দেশেরই, যদিও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দেওয়া হয়েছিল। কিন্তু অনেক বড় একটা প্রক্রিয়ার মধ্যেও ছোট ছোট এই ঘটনাগুলো, যেমন স্কাইপে কেলেঙ্কারি, যেটা বলা হয়েছিল যে লন্ডন থেকে আপনার রায় লিখে দিত, সে এখান থেকে সেটা মানে সেটা তো না, স্কাইপে এই বিষয়টা ছিল যে এখানকার যে বিচারপতি নাসিমুল, জি, ওনার নামটা হচ্ছে নাসিমুল হক, হ্যাঁ, ওনার সাথে বেলজিয়াম ভিত্তিক একজন ক্রিমিনাল মানে লয়ের এক্সপার্ট, হ্যাঁ, তার সাথে এই বিষয়ে কিন্তু আমি দ্বিমত পোষণ করি। কারণ হয় কি যে আপনার স্পেশালাইজড কোনো একটা বিষয়ে আপনি কোনো একজন ডক্টর, কোনো একজন আইনজীবী, কোনো একজন গবেষক, তিনি খুব জটিল একটা বিষয়ে কাজ করছেন, সেটার বিষয়ে কিন্তু তিনি মানে কনসাল্ট করতে পারেন, সেটা কনসাল্ট করতে পারেন, কিন্তু তাকে রায়টা যেটা লিখতে হবে, সেই রায়টা লিখতে হবে তার সামনে যে তথ্য প্রমাণ, তারপরে বিশ্লেষণ, যে আইন, সেইটার ভিত্তিতে রায় লিখতে হবে। সেইখানে যদি কোনো ঘাটতি থাকে সেটাকে আপনি করবেন। আবার আপনি ধরেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন বিচার হয়েছে, সেই বিচারে কিন্তু আপনার তার পক্ষ থেকে ওই কম্পিউটার থেকে আপনার রায় মানে চুরি করে নিয়ে গেছে, দুই পক্ষই কিন্তু হয়েছে। এবং আপনি এত কিছু পরেও, জি, সালাউদ্দিন কাদের প্রসঙ্গ যখন উঠলো, স্যার 2016 সালে আমরা পাকিস্তানে গিয়েছিলাম, তখন পাকিস্তানের মিডিয়া ডেলিগেশন একটা গিয়েছিল, তখন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমাদেরকে বলেছিলেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী ওই সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং তিনি কিছু এভিডেন্সও দেখিয়েছিলেন আমাদেরকে, কিন্তু ওই সময় আসলে অবস্থা ছিল না যে আমরা সেটা প্রকাশ করব। তো তারা তো এভিডেন্স দিয়ে বলার চেষ্টা করা হয় যে তিনি সেই সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আসলে ওই এভিডেন্সটা জাল ছিল, 1 নাম্বার 1 জাল ছিল, এবং আইনের ভাষায় আমরা এটা বলি এলিবাই। যে আপনি যখন আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা হত্যাকাণ্ড করেছেন, কিন্তু আপনি যে জায়গায় থেকে হত্যাকাণ্ড করেছেন ওই জায়গায় আপনি ছিলেন না। না, এটা কিন্তু সালাউদ্দিন কাদের পরিবার বা আমি বলছি যে ওই দেশের পররাষ্ট্র সচিব আপনি সারা বিশ্বেই জাল ডকুমেন্ট তৈরি করা যায়। হ্যাঁ, আপনি যখন একটা এলিবাই করছেন, যে আপনাকে বলা হলো, যে আমাকে বলা হলো যে আপনি একটা হত্যাকাণ্ড করেছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড করেছেন। এখন আমি বললাম যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছিলামই না, আমি ছিলাম অক্সফোর্ডে, আমি ছিলাম হার্ভার্ডে। তা আমি যখন এই যে এলিবাইটা দিলাম, তখন এটা প্রমাণিত হতে হবে। তা আমি কিছু ডকুমেন্ট দিয়ে দিলাম, তাতেই তো প্রমাণ হবে না, তাই না? এবং আপনি প্রথমত মানতে হবে যে আপনার 1971 সালে যে কর্মকাণ্ডগুলো হয়েছিল, ওটা তো অবশ্যই আমরা ঘৃণা করি যে কর্মকাণ্ড হয়েছে। তারপরে আপনি বলছেন স্বচ্ছভাবে হয়েছে, তাহলে এই শুক্রঞ্জন বাড়িকে কথা বলতে দেওয়া হলো এটা ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করা হয়েছে। কারণ ওই সময় আমরা জানি এটা তো প্রশাসনের লোক বা সরকারের লোকই তাকে তুলে নিয়ে গেছে, বিতর্কিত করা হয়েছে। এবং আপনার মনে থাকবে যে তখন ট্রাইব্যুনালে যখন যেদিন বিচারের তারিখ পড়তো, সেদিন কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এটা আপনার হরতাল ডাকতো। এটা তো আপনার হরতাল ওইভাবে পালিত হয়, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে তাকে তো ট্রাইব্যুনালের থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বা তিনি এসেছিলেন কোর্ট চত্বর থেকে, তাকে অপহরণ করছে কারা? যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, অর্থাৎ সরকারের পার্ট, তারাই তখন করেছে। সেটা বলছি যে সেটা তো পারে না, সেটা তো অবশ্যই সেটা মামলা করেছেন, তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। আমি তো আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আপনি একটা ট্রাইব্যুনাল যখন বিচার হচ্ছে, এটা অনেক বড় প্রক্রিয়া। তার আপনার আইকম্যানের বিচার হয়েছিল, ইসরায়েল যে বিচার করেছিল, এটা হচ্ছে খুব মানে সারা পৃথিবীতে একটা বিখ্যাত ইয়ে। আইকম্যান হচ্ছে আপনাকে, তাকে বলা হয় সে 10 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে কিন্তু পালিয়েছিল, এক দেশ থেকে আরেক দেশে পালাচ্ছিল। 60-এর দশকে মোসাদ, ইসরায়েলের মোসাদ তাকে আর্জেন্টিনা থেকে ভায়োলেটিং দি ইন্টারন্যাশনাল ল, তাকে কিডন্যাপ করে নিয়ে যায় ইসরায়েলের ডিস্ট্রিক্ট কোর্ট তার বিচার করে, তারপরে সুপ্রিম কোর্টে সে অ্যাপিল করে, তারপরে তাকে মৃত্যুদণ্ড দেয়, এবং সেইটা প্রচণ্ডভাবে সমালোচিত। আপনি যত পৃথিবীতে যত যুদ্ধাপরাধের মামলা হয়েছে, কম বেশি সমালোচনা সব জায়গায় পাবেন, কিন্তু তারপরেও গড়পড়তা ওভারঅল মোটামুটি স্বচ্ছভাবে হলে আপনাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে।
এবং এটা নিয়ে আমরা এখন একটু অন্য প্রসঙ্গে আসি। দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম, সেটি হচ্ছে যে বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা দেখা যাচ্ছে, এটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ এখন নির্বাচন কেন্দ্রিক আরও দু একটি কাগজ শিরোনাম করেছে, নির্বাচন কেন্দ্রিক একটা সন্দেহ সংশয় শোনা যায়। যদিও প্রফেসর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের একটি কাগজে তিনি নিবন্ধ লিখেছেন এবং তিনি সেখানে বলছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং পরবর্তী সরকারে তিনি থাকবেন না। অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে শুরু করে সবাই কিন্তু সেটি বলছেন। এবং তারপরেও এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে বললেন যে বিএনপির বিজয় ঠেকাও এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে, এটা কীভাবে মূল্যায়ন করবেন? না, মূল্যায়ন করব যে আপনার মানে অন্তর্বর্তী সরকার তো নানা বিতর্কের জন্ম দিয়েছে, নানা জটিলতার জন্ম দিয়েছে এবং এখন তারা তো এতদিন পর্যন্ত নির্বাচন বিষয়ই তারা নির্বাচনই করতে চাচ্ছিলেন না, তাই না? তারা প্রথমেই তো সরকারের উচিত ছিল দায়িত্ব নেওয়ার পর থেকে একটা সম্পূর্ণ রোডম্যাপ দেওয়া যে আপনার নির্বাচনটা কবে হবে, সংস্কার আপনি তো সব সংস্কার করতে পারবেন না, মেজর যে সংস্কারগুলো নির্বাচন ব্যবস্থার সংস্কার, মানে তারপরে আমলাদের সংস্কার, তারপরে আপনার পুলিশের সংস্কার, তারপরে আপনার আর্থিক খাতে যে লুটপাট হয়েছে বেসিক কিছু সংস্কার করে বাকিগুলো আপনি রিপোর্ট দিয়ে আপনি অনুরোধ করে যাবেন যেগুলো করা। তা বিচার কবে নাগাদ, মানে বিচারটা শুরু হয়েছে কবে নাগাদ সেটা, কারণ বিচারের আবার কিছু কিছু ক্ষেত্রে খুব সেন্সিটিভ, আপনি তো বলতে পারেন না বিচারে এতদিনের মধ্যে হইতে হবে। বিচারের তো একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, তাই না? আপনি বেশি তাড়াহুড়া করতে গেলে বিচারটা হবে না, বেশি লেংদি করলেও বিচার হবে না। স্বাভাবিক যতটা মানে বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য যেটা দরকার। এখন উনি মাঝখানে আমরা দেখলাম যে উনি 5 বছর নির্বাচন ছাড়াই থাকতে চেয়েছেন, পরে যখন দেখেছেন পরিস্থিতি খুব খারাপ, যে ন্যাশনালি ইন্টারন্যাশনালি পরিস্থিতি খুব খারাপ, আর এখন যেটা হয়েছে আমরা এটা জানি যে আপনার এই ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু নির্বাচনের কথা বলছেন, আবার আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় তারাও নির্বাচনের কথা বলছেন। শেষ পর্যন্ত ইউএস একটু ছিল, একটু দোদুল্যমানত ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিন্তু স্পষ্ট করে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং ভারত কিন্তু আগে থেকেই আপনার বলছিল যে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই। এখন মানে আন্তর্জাতিক যারা স্টেক হোল্ডার সবাই নির্বাচন চাচ্ছে, দেশের ভিতরে জনগণ নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, কমিউনিস্ট পার্টি নির্বাচন চায়। নির্বাচন চায় না কে? এক হচ্ছে জামাত, আর একটা হচ্ছে এনসিপি। এবং এইটার সাথে যুক্ত হয়েছে যে এখন সবাই বলে যে সরকারের সমর্থক কিংবা এই তিনটা একসাথে সম্পৃক্ত, সরকার, এনসিপি আর জামায়াত ইসলাম। তো এরা নির্বাচন চাচ্ছে না। এবং যেটা প্রশ্ন এসছে যে যদি একটা নির্বাচনী প্রক্রিয়া থাকে, যদি একটা সুষ্ঠু প্রক্রিয়া থাকে, তাহলে পরে এদের কর্মকাণ্ড, এদের বিকাশের সমস্যা হয়। এরা হচ্ছে সবসময় একটা অস্বচ্ছ প্রক্রিয়া, একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই জায়গায় বেড়ে ওঠে। এবং এখন আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু বিএনপির মানে নির্বাচন হলে জয়ের একটা সম্ভাবনা এবং এককভাবে জয়ের সম্ভাবনা, সুতরাং সেইটা যেন হতে না পারে সেই জন্য আমরা দেখছি নানা রকম জটিলতা হচ্ছে, আপনার নানা রকম আপনার টালবাহানা হচ্ছে। তো সেইটা কিন্তু ধরেন যে শুধু বিএনপি না, পুরো দেশের জন্য কিন্তু ডিসাস্টার হবে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা শেষ দিকে চলে এসেছি। আপনি যে ইনক্লুসিভের কথা বলেছেন যে ভারত বিভিন্ন সময় বলছেন, সর্বশেষ 2 দিন আগে একটা বিবৃতি দিয়েছে, সেখানে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে। তো গত 16 বছর এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা কিন্তু তাদের কাছ থেকে শোনা যায়নি, অর্থাৎ গত আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো করেছে। যদি সংক্ষেপে এই ধরেন আমাদের এইটা একটা বড় সমস্যা, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের দ্বিচারিতা, তারা ক্ষমতায় গেলে এক কথা বলে, মানে আমি কোনো নির্দিষ্ট দলকে বলছি না, এই পর্যন্ত যারা সরকারে ছিলেন আপনি দেখবেন সরকারে গেলে তাদের কাছে পুলিশ হচ্ছে মানে মহান, আর সরকারের বাইরে থাকলে পুলিশ হচ্ছে পেটোয়া বাহিনী। এরকম অনেক কিছুতে আপনি দেখবেন যে সরকারে থাকলে এক কথা বলে, বিরোধী দলে থাকলে এক কথা বলে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে 5ই আগস্টের আগে মানবাধিকার, গণতন্ত্র খুব গুরুত্বপূর্ণ ছিল, তো এখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ না। আপনি দুই দিকেই আপনি দেখবেন যে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র মানে তাদের ক্ষেত্রে তো তারা তাদের স্বার্থের জন্যই তারা কাজ করবে, কিন্তু আমরা দেশের ভেতরে যেগুলো করছি সেগুলো কিন্তু আমাদের জন্য সুইসাইড। জি স্যার, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।